আসসালামু আলাইকুম। স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিসংখ্যানের সকল প্রকার গড় নির্ণয় করব। তোমরা যারা দশম শ্রেণীতে পড়তেছো কিংবা সামনে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করব সেই সমস্যাগুলো আমি বোর্ডে সুন্দর করে লিখে নিয়েছি। অর্থাৎ তোমাদের পরীক্ষায় এই পরিসংখ্যান হতে গড় নিয়ে যত প্রকার প্রশ্ন আসে সবগুলো প্রকার ভেদে আমি এখানে লিখে রেখেছি। তোমরা লক্ষ্য করে দেখবে যে এইটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং এক্স এর অজ্ঞাত একটা মান থাকবে, সেখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। যেহেতু গড় দেওয়া আছে তো সেখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করবো। এটা সম্ভবত খ নম্বরে থাকবে। আর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয় প্রাপ্ত নম্বর এখানে আমরা লিখে রেখেছি। তো প্রদত্ত পাত্র থেকে 5 শ্রেণী ব্যক্তির সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। তোমরা একটা জিনিস খেয়াল করবে, গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিছুটা পার্থক্য রয়েছে, সেটাই আমরা আস্তে আস্তে দেখবো। পরবর্তীতে এরকম অনেক সময় প্রশ্ন দেখবে, সেটা হচ্ছে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে, একটা সারণী দেওয়া রয়েছে, সেই সারণী থেকে বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আজকে আমরা সবগুলো সমস্যাই একটা একটা করে সমাধান করি। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। আমরা 1 নম্বর সমস্যাটা আগে সমাধান করি। আমরা জানি যে গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে মোট সংখ্যা। অর্থাৎ আমরা যদি যে কোনো সংখ্যার গড় নির্ণয় করতে চাই, প্রথমে সংখ্যাগুলোর আমরা যোগফল নির্ণয় করব এবং সেই সংখ্যাকে মোট সংখ্যা দিয়ে আমরা কি ভাগ করব। দেখো এখানে সংখ্যা রয়েছে কটা, 1 2 3 4 5 6 7 8টা। তো এই 8টা সংখ্যার আমরা কি যোগ করব। তাহলে এই গড়টা কিন্তু আমাদের দেওয়া রয়েছে, তো আমরা লিখতে পারি বা 22.5 সমান, এখানে আমরা সবগুলো যোগ করব। আর মোট সংখ্যা রয়েছে 8টা, তো এগুলো সবগুলো যোগ করলে হয় 161 প্লাস আর এক্স, এই এক্সটা আলাদা থাকলো, ঠিক আছে। তো নিচে আমরা কত লিখলাম, এই 8, আর এই জায়গায় বা দিয়ে আমরা যথারীতি 22.5 লিখবো। এখন আমরা কি করবো, একটু আড়াআড়ি গুণ করে দেবো, ঠিক আছে। তো আড়াআড়ি গুণ করলে হয় এখানে 161 প্লাস এক্স সমান, আমরা নিচে নিচে আড়াআড়ি গুণ করে দেবো, মনে মনে 1 আছে সেটা 1 দিয়ে আমরা গুণ করে দিলাম। এই 8 আর 22.5 গুণ করলে হয় 180। তো এইখান থেকে সহজেই আমরা এক্স এর মানটা বের করবো। তাহলে এক্স সমান 180, যেহেতু এই পাশে চলে গেলে, এই পাশ থেকে এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 161। সুতরাং এক্স সমান সমান 19। তো এইটুকু লিখলেই তোমরা কিন্তু 4 নাম্বার পেয়ে যাবে, কারণ খ নাম্বারে এই প্রশ্নগুলো বেশি আসে এবং চাকরি পরীক্ষায় অনেক বেশি আসে। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা সমাধান করব। প্রশ্নটা আমি প্রথমেই লিখেছিলাম, এখন আর লিখবো না, এখন শুধু আমরা সমাধান করব। তো প্রশ্নে বলা ছিল যে 30 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে 5 শ্রেণীব্যক্তি ধরে আমরা কি করব, গাণিতিক গড়। তোমরা ভালোভাবে খেয়াল করো, এটা কিন্তু আমরা গাণিতিক গড় নির্ণয় করব। যদি সংক্ষিপ্ত গড় বলতো তাহলে একটু চেঞ্জ হতো, আমরা 3 নাম্বার প্রশ্নে সেই সংক্ষিপ্ত গড়টাও নির্ণয় করব। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে আগে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানটা বের করতে হবে। এখানে সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার হচ্ছে 35, আবার সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার হচ্ছে 68। সুতরাং পরিসর 68 মাইনাস 35 প্লাস 1 সমান, তো 33 প্লাস 1 34। তো এটা আমরা পরিসর বের করলাম। হ্যাঁ, তো পরিসর বের করার পরে আমরা ঘর কয়টা হবে সেটা নির্ণয় করার জন্য আমরা একে দিয়ে 5 দিয়ে ভাগ করব। তো সেটাকে বলে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা সমান 34 ভাগ 5, এটা ভাগ করলে আসে 6.8। একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা কখনোই দশমিক আকারে আসবে না, শ্রেণী সংখ্যা কোনো দশমিক আকারে হয় না। তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু আমরা 7 ধরে নেব। তো এটা ইকুইভ্যালেন্ট টু বলে এটাকে 7, অর্থাৎ 7 এর প্রায় কাছাকাছি। তাহলে আমরা ঘর হবে 7টা, ঠিক আছে। তো এখন আমরা সেই সারণীটা তৈরি করব। তো দেখো আমি সুন্দর করে এই সারণীটা তৈরি করে রেখেছি। এই সারণীটা তৈরি করতে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, তো এই জন্য ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে আর দেখালাম না। তবে কিভাবে করলাম সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমরা শ্রেণীব্যক্তি এখানে থেকে 5 করে নেব। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে 5 শ্রেণীব্যক্তি ধরতে হবে। তো এখানে সর্বনিম্ন মান যেহেতু 35, তাহলে আমরা 35 থেকে 5 করে ধরবো। তাহলে 35, 36, 37, 38, 39, এই 5, অর্থাৎ যে সংখ্যা থেকে আমরা নির্ণয় করবো সেটা সহ ধরবো। তাহলে এভাবে আমরা 5 করে, তাহলে 39 এর কত, 40, 40 থেকে 44, আবার 45, 40 এর কত, 45, 45 থেকে 49, 45, 46, 47, 48, 49, অর্থাৎ এই 5, এভাবে 5 করে আমরা কি শ্রেণীব্যক্তি নির্ণয় করবো। তো শ্রেণীব্যক্তি নির্ণয় করার পর আমরা এটার মধ্যমান অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করবো। সেটা হচ্ছে যেমন এই 35 এবং 39 আমরা যোগ করবো, করার পর যে ফলটা আসবে, তো সেখান থেকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করে দেবো।
দুই দুই দ্বারা ভাগ করলে 37 হয়। তো একবার করার পর আমাদের আর প্রত্যেকটা করার প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা একবার যখন আমরা করবো তখন আমরা কি 5 যোগ করে দেবো। দেখো 37 আর 5 হলে 42, 42 আর 5 হলে 47, 47 আর 5 হলে 52, 52 আর 5 হলে 57, তারপর 62, তারপর 67, এভাবে 5 যোগ করে যাবে। তাহলে আমরা মধ্যমান নির্ণয় করে ফেললাম। এখন টালিটা দেখার জন্য একটু তোমাদের ওই যে দাগটা রয়েছে সেখানে যেতে হবে। সেখানে প্রথমে দেখবে 35, 34 বা 60, এবার 30টা নাম্বার যে দেওয়া রয়েছে, তো সেখানে একটা করে নাম্বার কাটবে আর দেখবে যে সেটা কোন ঘরে পড়েছে। 40 যেমন যদি বলে 40, তাহলে দেখো 40 থেকে 44 কোথায় আছে, এখানে আছে। অথবা যদি বলে 43, তাহলে 43 কোথায় আছে, এই 40 থেকে 44 এর ঘরে। তখন তুমি কি করবে, এই টালিতে একটা দাগ দিবে। এভাবে 30টা হয়ে যাওয়ার পর তোমাদের টালিটা শেষ হয়ে যাবে। আর টালি দেওয়ার নিয়ম হচ্ছে 4টা একসাথে দেওয়ার পর এভাবে একটা ব্রেকেট, অর্থাৎ এই যে একটা 4টা দিলাম, 1 2 3 4, তারপর এটা দিয়ে 5 হবে। এইভাবে 5টা 5টা করে লিখতে হয়। আমি কিন্তু সেভাবে লিখেছি। তো এইটা লেখার পর আমরা গণসংখ্যা নির্ণয় করবো। আর গণসংখ্যাটা হচ্ছে এই টালিতে কতগুলো সংখ্যা রয়েছে, টালির যতটুকু দাগ থাকবে সেই গণসংখ্যাটা এখানে হবে। এখানে দুটা রয়েছে, দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 2, এখানে 5টা রয়েছে, 5 লিখেছি, 3, এখানে 3, এবং এভাবে লাস্টে আমরা এই গণসংখ্যাটা যোগ করেছি। এই যোগের মানে হচ্ছে এই n সমান সমান 30, অর্থাৎ 30 জন রয়েছে। এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া হচ্ছে। এখন মধ্যমানরে আমরা ইংরেজিতে বলে xi, আর গণসংখ্যাকে ইংরেজিতে বলে fi। আমি কিন্তু ব্র্যাকেটে সুন্দর করে লিখে দিয়েছি। লাস্টে আমাদের নির্ণয় করতে হবে fi গুণন xi, অর্থাৎ গণসংখ্যা এবং মধ্যমান আমরা গুণ করব। দেখো আমি কিন্তু সেটাই করেছি ক্যালকুলেটর দিয়ে। 2 গুণন 37, এটা গুণ করলে হয় 74, এবং 42 আর 2 গুণ করলে 84, এভাবে 57, তারপরে 5 গুণ করেছি 62, আর 7 গুণ করেছি সর্বশেষ 67, আর 6 করেছি, সেটা গুণ করলে হয় 402। এগুলো আমরা পুরোটাই যোগ করে দেবো, অর্থাৎ এই ঘরগুলো সামেশন যখন আমরা যোগ করবো তখন সামেশন, এটার মান হচ্ছে সামেশন এফআই এক্সআই, এবং সেটা যোগ করলে হয় 1670। অর্থাৎ এখন গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের যা যা প্রয়োজন সবগুলা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। এখনো গাণিতিক গড়ের একটা সূত্র রয়েছে, সেই সূত্র দিয়ে আমরা কি অঙ্কটা করে ফেলবো। তো আমার এখানে জায়গা নেই, আমি আলাদা করে সূত্র লিখে তোমাদেরকে গাণিতিক গড়টা নির্ণয় করে ফেলবো। এখন আমরা গাণিতিক গড়ের সূত্র লিখবো, সেটা হচ্ছে গড় সমান গড় এক্স বার, একে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, সমান এর গাণিতিক সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ভাগ হচ্ছে। আচ্ছা, এখন আমরা শুধু মানটা বসে দেবো। আমরা জানি যে সামেশন অফ এফ আই এক্স আই মানটা কত পেয়েছিলাম আমরা, 1670, আর এন এর মানটা পেয়েছিলাম আমরা 30। তো এটা ভাগ করলে ফল আসে 55.67। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো গাণিতিক পদ্ধতিতে গড় অতি সহজে আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শিখবো। এই টপিকটা শিখলেই গড় নিয়ে তোমাদের যত প্রশ্ন আসুক না তোমরা সহজেই পারবে। আর এরপর আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করবো। মধ্যক এবং প্রচুরক যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা এমন ভাবে শিখবো, এবং কিছু টাইপ রয়েছে সবগুলো টাইপ আমরা শিখবো, যাতে পরীক্ষায় যেভাবে আসুক না আমরা সহজেই উত্তর করতে পারি। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে 3 নম্বর প্রশ্নটা সলভ করবো। তো তোমরা দেখো যে আমাদের যে উদ্দীপকটা দেওয়া রয়েছে, যে প্রশ্নটা দেওয়া ছিল, সেই প্রশ্নের মধ্যে কিন্তু এই শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা এই দুটো জিনিস দেওয়া ছিল। তো আমরা সেইটা দেখে দেখে জাস্ট আমরা এখানে লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার পর তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে যে আমরা যখন আমরা গাণিতিক গড় নির্ণয় করেছিলাম তখন এই ধাপ বিচ্যুতিটা ছিল না, এইটার জায়গায় কি ছিল, ট্যালি। এবং এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ না করে আমরা কি গুণ করেছিলাম, গণসংখ্যা এবং মধ্যমান। তো এখন গণসংখ্যা মধ্যমান গুণ করবো না, আমরা গুণ করবো কি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি। তো এটা আস্তে আস্তে সবটা কিভাবে পূরণ করবো সেটা তোমাদের একটু দেখাই। তো মধ্যমান আমরা জানি যে 33 এবং 42, তো এটা যোগ করলে এই দুইটা যোগ করার পর আমরা দুইটা ভাগ করবো, দুইটা ভাগ করলে হয় 37.5। তারপর আমি বলেছিলাম যে এখানে শ্রেণীব্যক্তি দেখো, তোমরা লক্ষ্য করে দেখবে যে 10 করে ব্যবধান, 43, 43, 44, 45, এভাবে 52 পর্যন্ত মোট 10 করে। তাহলে আমরা কি করবো, 10 করে যোগ করে দেবো 37.5, তাহলে এখানে কি হবে 47.5, আরো যোগ করলে হয় 57.5, এভাবে 67.5, 77.5, সর্বশেষ 87.5। এটা আমরা মধ্যমান সহজে নির্ণয় করতে পারবো। এখন আমরা গণসংখ্যা তো ওই সামনে থেকে আমরা লিখে রেখেছি। তো এরপর আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করবো। ধাপ বিচ্যুতি নির্ণয়ের একটা সূত্র রয়েছে, তো আমরা সূত্র দিকে যাবো না, খুব সহজ পদ্ধতি থেকে শিখে দেবো। সেটা হচ্ছে এখানে দেখবে যে সবচেয়ে গণসংখ্যা সবচেয়ে কোথায় বেশি, এই ঘরটাতে বেশি, অর্থাৎ 63 থেকে 72। ঠিক আছে, তো এই ঘরটাতে যেহেতু সবচেয়ে গণসংখ্যা বেশি, যেহেতু 10 রয়েছে, তাহলে এই ঘরটা আমরা কি দেবো, ধাপ বিচ্যুতির ক্ষেত্রে এখানে 0 দেবো। ঠিক আছে, তো এখানে 0 দেবো, উপরে মাইনাস করে দেবো, -1, -2 এবং -3, আর এখানে +1, 2। তো এখন আমরা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে দেবো। দেখো যে গণসংখ্যা এখানে 4 রয়েছে, আর এখানে -3 রয়েছে, এখানে গুণ করলে আসে -12।
আর এই 2 আর এই 7, -2 এবং 7 যোগ করলে গুণ করলে হয় -14। ঠিক একইভাবে এটা হয় -9, আর এটা গুণ করলে আমাদের যে কোনো সংখ্যা গুণ করলে 0 দ্বারা গুণ করলে সবসময় 0 হবে। তাহলে এখানে হয় 5 আর এই জায়গায় 10। ঠিক আছে? তো এখন আমরা এই যে গণসংখ্যা রয়েছে সবগুলো যোগ করে দেবো। এই যোগ হচ্ছে আমরা এই n এর মান, তাহলে n ইকুয়াল আমরা লিখতে পারি। তো এগুলো সবগুলো যোগ করলে হয় 40। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। আর এটাকে আমরা বলে সামেশন অফ fi এবং uy, এটা সবগুলো যোগ করলে হয় -20। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যা যা প্রয়োজন আমরা মোটামুটি সব নির্ণয় করে ফেলেছি। এখন আমরা সূত্র বসে অঙ্ক করে ফেলবো। তো আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি 67.5 ইকুয়াল টু a। তো আমাদের সূত্রের সময় এর মানটা লাগবে। এর মান হচ্ছে আনুমানিক গড়, অর্থাৎ আমরা যে এই উপাত্তগুলো পেলাম এখান থেকে একটা আনুমানিক গড় হিসেবে এর মানটা দরকার। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করবো? তো সেটা নির্ণয় করার জন্য তোমরা দেখবে যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় রয়েছে। এই যে এইটাই রয়েছে, ঠিক আছে? তো এই 10 রয়েছে। তো এই গণসংখ্যার মধ্যমানটা যে রয়েছে, তো গণসংখ্যার যে শ্রেণীতে রয়েছে সবচেয়ে বেশি, সেই শ্রেণীতে যে মধ্যমানটা রয়েছে সেটা আমরা কি করবো, আনুমানিক গড় হিসেবে ধরে নিব। অর্থাৎ এটাই হচ্ছে প্রদত্ত এ এর মান। তাহলে আমরা এ এর মান পেলাম, এন এর মান পেলাম এবং সামেশন অফ এফ আই ইউআই এর মানটাও পেলাম। আর মানটা দরকার হচ্ছে আমার এইচ আমরা মান অলরেডি দেখেছি এখানে যে আমরা কত ব্যবধান, এইচ এর মান হচ্ছে কত শ্রেণীবৃত্ত আমরা ধরেছি, 10 করে ধরেছি। তাহলে এইচ এর মানটা আমরা 10 পেলাম। এখন আমরা তো গড় এই সূত্র লিখবো। এই সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ভাগ হচ্ছে n গুণ হচ্ছে এইচ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তো এখানে আমরা এই প্রদত্ত মানগুলো সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরাও লিখে দেবে পরীক্ষার খাতায়। এখানে a সমান 67.5, তারপর হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, এটা হচ্ছে -20। এখন আমরা n এর মানটা কিন্তু 40 পেয়ে গেলাম, আমরা যে কোনো সংখ্যা পেলাম সেটা সেখানে যোগ করে দেখলাম n হচ্ছে 40 এবং h হচ্ছে 10। অর্থাৎ শ্রেণীবৃত্তে আমরা কত ব্যবধান ধরেছি সেটা হচ্ছে 10। এখন আমরা মানটা বসিয়ে দেব, 67.5 যোগ সামেশন অফ এফ আই ইউআই এর মান হচ্ছে -20 আর n এর মান হচ্ছে 40 গুণ h। তাহলে 67.5 যোগ, এখানে কাটাকাটি যায়, 2 বার যায় 20 দিয়ে। তো তারপর আমরা 67.5 যোগ -1/2 গুণন হচ্ছে 10। আমরা এই মাইনাসটা আলাদা করে রাখলাম, কারণ আমাদের সরল করার ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে গুণ এবং ভাগের কাজ সবার আগে, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। এই জন্য আমরা এটা রেখে দিলাম। তো এখন 67.5 আর প্লাস এবং মাইনাসে গুণ হয়ে গেলে মাইনাস হয়ে যায়, আর এইটা এখানে কাটাকাটি 5 যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস থাকলো কত, 5। তাহলে কাঙ্ক্ষিত ফল হচ্ছে 62.5। তোমরা এখানে অবশ্যই প্রায় লিখে দেবে, প্রত্যেকটা গড় লেখার সময় প্রায় লিখে দেবে এবং এটা অ্যান্সার।